আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসছি ইন্টারমিডিয়েট বা এইচএসসি এর ফ্রেজাল ওয়ার্ড। তো এক্ষেত্রে এটা গ্রামারের ৩ নম্বর দাগে আসে ফ্রেজাল ওয়ার্ড। অনেক সময় ২ নম্বর দাগের শর্ট সিলেবাসের আন্ডারে ২ নম্বর দাগে ছিল, এখন বর্তমানে ৩ নম্বর দাগে আসছে ফ্রেজাল ওয়ার্ড। এখানে আপনার 10টি ওয়ার্ড থাকবে, 10টা ফ্রেজ থাকবে এবং 10টি সেন্টেন্স থাকবে। সেই সেন্টেন্সে কোন জায়গায় কোন ফ্রেজটা বসবে সেটা আমাকে ঠিক করতে হবে। তো এক্ষেত্রে অল্প কিছু ফ্রেজ যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি, এখানে পাঁচে পাঁচই পাওয়া সম্ভব। খুবই সহজ একটা গ্রামার এটা। তো দেখা যাচ্ছে প্রথমে আমাদের বি বর্ন বা ওয়াজ বর্ন, যার অর্থ হচ্ছে জন্মগ্রহণ করা। বি বর্ন অথবা ওয়াজ বর্ন, বি বর্ন আসতে পারে, ওয়াজ বর্ন আসতে পারে। এই কথা বলে রাখা ভালো যে যদি বি বর্ন আসে আমার ওখানে ওয়াজ বর্নটা দিয়ে দিতে হবে। এখন একটা সেন্টেন্স দেখে কোনো গ্রামার শেখা লাগবে না, কোনো অর্থ জানা লাগবে না, কিচ্ছু না। একদম সহজভাবে শেখাবো কিভাবে ফ্রেজে পাঁচে পাঁচ পাওয়া সম্ভব। যদি আমরা কোনো একটা এক্সাম্পলে দেখি, গ্যাপের পর কোনো একটা সাল, কোনো একটা ফ্যামিলি, প্লেস, যদি এই টাইপের কিছু থাকে, কোনো সাল, কোনো ফ্যামিলি বা কোনো প্লেস, এই টাইপের কিছু থাকে, তাহলে সেই গ্যাপে আমাদেরকে ওয়াজ বর্ন বসাইতে হবে। তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এটা কোনো জন্মগ্রহণ করা বোঝাচ্ছে। যেমন আমরা ছোট্ট একটা এক্সাম্পল দেখে আসতে পারি, নজরুল ড্যাশ ইন 1899। নজরুল ড্যাশ ইন 1899। এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে আমার রুলসে বলছে যদি কোনো সাল থাকে, সাল থাকলে সেক্ষেত্রে আমাকে কি দিতে হবে? ওয়াজ বর্ন। সুতরাং এখানে চোখ বন্ধ করে আমি দিতে পারবো ওয়াজ বর্ন, এখানে তাহলে ওয়াজ বর্ন। দ্বিতীয় দেখতে পাচ্ছি আমরা লেট অ্যালোন। লেট অ্যালোন, লেট অ্যালোন শব্দের অর্থ হচ্ছে অবজ্ঞা করা। এটা তোমাকে একটু হেয় বা প্রতিপন্ন করবে, হেয় প্রতিপন্ন করবে, তোমাকে একটু তুচ্ছ তাচ্ছিল্য করবে তোমাকে নিয়ে। তো আমরা কিভাবে বুঝবো যে আমাকে তাচ্ছিল্য করা বোঝাচ্ছে? সেক্ষেত্রে দেখো আমরা বুঝতে পারবো এটা নিয়ে, গ্যাপের পরে যদি কোনো বাইক বা কোনো যানবাহনের নাম থাকে, এক কথায় যদি কোনো রেজাল্ট থাকে এ প্লাস বা 30%, 35%, 75%, এরকম যদি কোনো মার্কস থাকে বা রেজাল্ট থাকে, যদি কোনো ডিস্টেন্স থাকে 10 মাইল, 20 মাইল, 10 কিলোমিটার, এরকম যদি কোনো ডিস্টেন্স থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? লেট অ্যালোন বসবে। যেমন একটা এক্সাম্পল দেখি আমরা, হি ক্যান নট বাই এ সাইকেল। সে একটি সাইকেল কিনতে পারছে না, ড্যাশ এ বাইক, আবার কি করবে? একটা বাইক কিনবে। সুতরাং এইখানে তোমাকে কি করা বোঝাচ্ছে? অবজ্ঞা করা বোঝাচ্ছে। যদি এই টাইপের অবজ্ঞা করা বোঝায়, তাহলে সেক্ষেত্রে কি বসাবো আমরা? লেট অ্যালোন। অবজ্ঞা করা বোঝালে কি বসাবো? লেট অ্যালোন। ভুল হবে আর? 3 নাম্বার উড রেদার, খুবই সহজ একটা রুলস, উড রেদার, কিন্তু প্রায় প্রতিবার পরীক্ষায় এটা একটা আসবে। উড রেদার, উড রেদার শব্দ অর্থ বরং অর্থ প্রকাশ করে এটা। তো উড রেদারটা কিভাবে বুঝবো আমরা? গ্যাপ থাকবে একটা, এবং গ্যাপের পরে সেন্টেন্সের মধ্যে যে কোনো একটা জায়গায় কি থাকবে ভাইয়া? দেন থাকবে। যদি গ্যাপের পরে কোথাও দেন থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি আনসার করব? উড রেদার। দেখি একটা এক্সাম্পলে দেন আছে কিনা, আমরা খুঁজে পাই কিনা কোথাও। বলছে আই ড্যাশ ডাই দেন বেগ। আমার ভিক্ষা করার থেকে বরং মৃত্যু শ্রেয়। তাহলে যেহেতু এখানে গ্যাপের পর আমরা কি পাইছি ভাইয়া? দেন পাইছি, সুতরাং এখানে কি বলতে পারি আমরা? উড রেদার। এটা বুঝতে কোনো সমস্যা হবে? 4 নাম্বার রুলস, হ্যাভ টু অথবা হ্যাজ টু। হ্যাভ টু বা হ্যাজ টু এটা অর্থ কোনো কিছু করতে হবে, আমার কোনো কিছু করতে হবে, এরকম যদি কোনো কিছু বোঝায়, তাহলে সেক্ষেত্রে কি হবে? হ্যাভ টু অথবা হ্যাজ টু। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ টু, আর থার্ড পারসন সিঙ্গুলার মধ্যে যে কোনোটা হলে সেক্ষেত্রে কি হবে? হ্যাভ টু বসবে। যেমন আরেকটা বোঝার উপায় এখানে আছে, সেটা গ্যাপের পরে অবশ্যই এখানে ভার্বের 1 নাম্বার প্রেজেন্ট ফর্ম বা ভার্বের 1 নাম্বার ফর্ম থাকবে। দেখি একটু খেয়াল করি, উই ড্যাশ রিড মোর, আমাদের অনেক পড়তে হবে। উই ড্যাশ রিড মোর, আমাদের অনেক পড়তে হবে। তাহলে আমাদের পড়তে হবে, কোনো কিছু করতে হবে বোঝাচ্ছে। তারপরে গ্যাপের পরে ভার্বের কয় নাম্বার ফর্ম আছে দেখো তো একটু। রিড ভার্বের 1 নাম্বার। যদি মূল ভার্বের 1 নাম্বার ফর্ম থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? হ্যাভ টু বা হ্যাজ টু। এখন দেখেন উইটা আছে, উইটা কি? ফার্স্ট পারসন প্লুরাল ফর্ম, তাহলে এক্ষেত্রে কি হবে? হ্যাভ টু হবে। ক্লিয়ার? ওকে, নেক্সট 5 নাম্বার রুলস 5 এ বলছে হোয়াট ইফ। হোয়াট ইফ শব্দের অর্থ তাতে কি। হোয়াট ইফ শব্দের অর্থ তাতে কি, অর্থাৎ আমি যদি কোনো একটা কাজ করি তাহলে আমার কি এমন ক্ষতি হবে, এমন কিছু একটা বোঝাইতে হোয়াট ইফ শব্দটা ব্যবহার করা হয়। হোয়াট ইফ শব্দ চেনার উপায় যে কোথায় হোয়াট ইফ বসবে, দেখো আমি লিখছি কি, প্রথমে একটা কি থাকবে? সেন্টেন্সের শুরুতে একটা গ্যাপ থাকবে, সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকবে এবং শেষে কি থাকবে? একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। প্রথমে গ্যাপ এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকলে আমরা কি দিব? হোয়াট ইফ। দেখি একটু এক্সাম্পল।
প্রথমে গ্যাপ আছে, আই সুইম ইন দা রিভার, অর্থাৎ আমি যদি নদীতে সাঁতার কাটি তাহলে কি হবে, তাতে আমার কি হবে। দেখো প্রথমে গ্যাপ আছে, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, সুতরাং এখানে আমরা কি বসাতে পারবো, হোয়াট ইফ। ক্লিয়ার? ওকে, আজকে এই পর্যন্ত থাক, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে পরবর্তী রুলস গুলো নিয়ে। আমার সাথে থাকুন, আমার চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট